আন্দোলনের মুখে মেনে নেওয়া হলো দাবি, এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল। মুনিয়া হত্যা মামলা প্রত্যাহারে ১০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব আনভীরের, বিচার চাইলেন স্বজনরা। হাসিনা সরকারের ঋণের চাপে জর্জরিত বাংলাদেশ, চাপ সামলানোর চেষ্টায় অন্তর্বর্তী সরকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো স্থগিত এইচএসসি ও সমমানের বাকি সব পরীক্ষা। তবে ফলাফল কী পদ্ধতিতে দেওয়া হবে তা পরে ঠিক করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। মফিউর রহমানের রিপোর্ট। দুপুরে আন্দোলন করতে করতে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা। স্থগিত হওয়া পরীক্ষা বাতিলের দাবি করতে থাকে তারা। সে সময় তারা জানায়, শেখ হাসিনার পদত্যাগের দাবি আন্দোলনে ২৫৮ শিক্ষার্থী গুরুতর আহত। তারা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই। আমাদের অনেকগুলা ভাই মেডিকেলে এখনো অসুস্থ অবস্থায় আছে, এদের জন্য আমরা পরীক্ষা বসতে পারবো না। যারা অসুস্থ তাদের এক্সাম কে দিবে, এটা জবাব চাই। আগের ফলাফলের সাথে সমন্বয় করে বাকি পরীক্ষার ফল দেওয়ার দাবি জানায় তারা। আমাদের দাবিটা আদায় করতে আসছি বড় অফিসার থেকে। আমাদের অনেক মান মানসিকতা চেঞ্জ হয়ে গেছে এবং সামনে আমাদের অ্যাডমিশন পরীক্ষা। আমাদের অ্যাডমিশন পরীক্ষার ফলাফল পড়বো নাকি আমরা এইচএসসি নিয়ে বসে থাকবো? সাবজেক্ট ম্যাপিং করে 15 থেকে 1 মাসের মধ্যে আমাদের দাবি ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। তাদের দাবির প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সচিবের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক দীর্ঘ সময় চলায় ধৈর্য হারিয়ে ফেলে শিক্ষার্থীরা। উঠে যায় ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের ফ্লোরে। সেখানেও চলে মুহুর্মুহু স্লোগান। পরে একসময় পরীক্ষা বাতিলের ঘোষণা আসলে বিজয় উল্লাসে ফেটে পড়ে তারা। বৈঠক শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। স্যাররা আলোচনা সাপেক্ষে এইচএসসি শিক্ষার্থীদের যে বর্তমান অবস্থা সেটি পর্যালোচনাপূর্বক একটি সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমাদের আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। তবে ফলাফল কি পদ্ধতিতে হবে সে বিষয়ে আলোচনা করে পরে জানানো হবে বলে জানান তারা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। মুনিয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় করা মামলা প্রত্যাহার করতে ১০০ কোটি টাকা দিতে চেয়েছিলেন প্রধান অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগকেও কুক্ষিগত করেছিলেন ক্ষমতা আর টাকার জোরে। পুনরায় মুনিয়া হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। আদিত্য মামুনের রিপোর্ট। আবার প্রবলেম হবে, আবার আমাকে ডাকবেন, আবার প্রবলেম হবে, এরকম করতে করতে একটা সময় আসবে আর প্রবলেমই হবে না, আর ওই সময় ডাকার জন্য আমিও থাকবো না। আগের মতো সব ঠিকঠাক করবো না? আগের মতো সব তো ঠিক আছে, এই এক কথা কয়বার বলবেন? ওকে ডার্লিং, আমি তো ঠিক থাকবো, আমি বললাম তো। এই কথোপকথন থেকেই পরিষ্কার ধারণা পাওয়া যায়, ধর্ষণের পর খুন হওয়া শিক্ষার্থী মুনিয়ার সাথে বিশেষ সম্পর্ক ছিল সায়েম সোবহান আনভীরের। অথচ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীর শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হওয়ায় এখনও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। মোসরাত জাহান মুনিয়া ঢাকার একটি কলেজের শিক্ষার্থী থাকাবস্থায় তার সাথে পরিচয় হয় আনভীরের। এক পর্যায়ে প্রথমে বনানী এবং এরপরে গুলশান ২ নম্বরের একটি অ্যাপার্টমেন্টের বিলাসবহুল ফ্ল্যাটে এনে তোলেন মুনিয়াকে। ২০২১ সালের ২৬ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত সেই ফ্ল্যাটেই থাকতেন মুনিয়া। মুনিয়ার পরিবারের দাবি, দ্বিতীয় বিয়ের প্রলোভন দিয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে দুবাই স্থায়ী করার আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্কের অবতারণা করলেও এক পর্যায়ে ভুল পাল্টান চতুর আনভীর।
প্রতারণা বুঝতে পেরে মুনিয়া যখন মুখ খুলতে চান তখনই আনভির তাকে ধর্ষণের পর খুন করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে বলেও দাবি পরিবারের। মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাওয়ার পর আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম তখন থেকেই ভূমিদস্যু বসুন্ধরা পুরুষ রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। দেশব্যাপী আলোড়ন তোলে এই ঘটনা, কিন্তু অলৌকিকভাবে মামলার চার্জশিট থেকে আসামি আনভিরের নাম বাদ রেখেই প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরবর্তীতে পিবিআইয়ের প্রতিবেদনেও ঘটে একই প্রহসন। ময়নাতদন্তে নিহত মুনিয়ার শরীরে স্পষ্ট ধর্ষণের আলামতে আনভিরের উপস্থিতি পায় চিকিৎসকরা। এমনকি সেদিন খুনের পরেও ধর্ষণের শিকার হন মুনিয়া। এত সব কিছুর পরেও সায়েম সোবহান আনভিরকে গ্রেফতার তো দূরের কথা, জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। তৎকালীন আইজিপি বেনজির আহমেদও বিশেষ আনুকূল্য দেখিয়েছেন এই বিজনেস মাফিয়াকে। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী স্বয়ং শেখ হাসিনার সাথে বিদেশে সফর সঙ্গীও হয়েছেন আনভির। দীর্ঘদিন আদালতে ঘুরে বিচার না পেয়ে আবারও আদালতের প্রতি আস্থা রাখতে চায় নিহত মুনিয়ার পরিবার। ঘুষ দিয়ে যেন আর কোনো পুলিশ তদন্ত প্রতিবেদন তৈরি করতে না পারে সেই দাবিও জানান সংবাদ সম্মেলনে। আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি। আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আমি এখন আপনাদের মনুষ্যত্বটাকে জাগান নাই, এখনো বিবেকটা আনেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? মুনিয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারে দেশবাসীর সহায়তা চেয়েছেন তার বোন। তিনি বলছেন মুনিয়া ভুল করেছিল, কিন্তু কোনো অন্যায় করেনি। অনেক মেয়ে আছে না, গার্ডিয়ান থাকার পরেও চলে যায় ছেলের হাত ধরে। অস্বীকার করতে পারবেন যে কারোর পরিবার থেকে এরকম যায় নাই? আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের প্রতিটি নাগরিকের মাথায় এখন 1,09,000 টাকার ঋণ। এমনকি আজ যে শিশুটি জন্ম নিয়েছে তার নামেও রয়েছে এই পরিমাণ ঋণের বোঝা। দেশের নাগরিকদের ঋণে জর্জরিত করে গেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার, আর এসবই হয়েছে কথিত উন্নয়নের অজুহাতে। গেল 15 বছরে দেশি বিদেশি উৎস থেকে 18.5 লাখ কোটি টাকার ঋণ করেছে বিদায়ী হাসিনা সরকার। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ঋণ করে ঘি খেয়েছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার, তবে দেশের বেজেছে 12টা। ভয়াবহ ঋণের ফাঁদে দেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যের দিকে নজর দিলে যে কারো চোখ কপালে উঠবে। 2009 সালের জানুয়ারিতে যখন শেখ হাসিনা সরকার দায়িত্ব নেয় তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা। মাত্র 15 বছরের ব্যবধানেই সেই ঋণ এখন প্রায় 18,50,000 কোটি টাকা। উন্নয়নের নামে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার প্রতিটি নাগরিকের মাথায় চাপিয়েছে 1,08,800 টাকার ঋণ। লোনের টাকাগুলোকে শিফন করে বিদেশি ব্যাংকে নেওয়া হয়েছে। তো আসলে এসব তদন্ত করে বের করে যেসব কোম্পানি তাদেরকে হেল্প করছে, ফরেন কোম্পানি, এইসব কোম্পানিকে আসলে কোর্টে নেওয়া উচিত বা আইনের মুখোমুখি করে এইসব লোন আমাদের পরিশোধ করা উচিত না। চোরেরা চুরি করে নিচ্ছে দেখি তো আজকে বোঝা যায় না। টাকা দিচ্ছে এখানে, ডলার পাঠাইছিল ওখানে, ডলার শর্ট হয়ে গেছে, এটা দেশ অর্থনৈতিক অবস্থা দূর হয়ে গেছে, এটা তো আর কেউ বলার অপেক্ষা রাখে না। জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া এই ঋণের 10,35,000 কোটি টাকা নেওয়া হয়েছে দেশীয় উৎস থেকে, আর বিদেশি বিভিন্ন উৎস থেকে বিদায়ী হাসিনা সরকার নিয়েছে প্রায় 8,14,000 কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় 2017 সালের ডিসেম্বরেও দেশি ঋণের স্থিতি ছিল 3,20,272 কোটি টাকা, কিন্তু 6 বছরের ব্যবধানে দেশীয় উৎসের এই ঋণও বেড়ে 3 গুণ হয়েছে। ঋণ পরিস্থিতি যেসব উদ্দেশ্যে নেওয়া হয়েছে ঋণ, সেইসবের অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা গোষ্ঠী স্বার্থ প্রাধান্য পেয়েছিল। এখানে একটা লুটপাটের অথবা দুর্নীতির একটা বড় উদ্দেশ্য ছিল, এবং সেখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কিন্তু এখন একটা প্রকৃত বাস্তবতার একটা অ্যাসেসমেন্ট দরকার, এবং সেই অ্যাসেসমেন্টের উপর বেস করে নেক্সট কোর্স অফ অ্যাকশনটা ঠিক করা দরকার। কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ঋণ নিয়েছে বিদায়ী হাসিনা সরকার। এমনকি পদ্মা সেতু নিজের টাকায় করার দাবি করলেও সেটিও হাসিনা সরকার করেছে দেশি বিদেশি ঋণেই। বিশাল পরিমাণের ঋণ
সেটা বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং মেগা প্রকল্পের নামে অনেক এই ধরনের ঋণগুলো নেওয়া হয়েছে, দেশি বিদেশি সবকিছু মিলিয়ে। এখন সমস্যাটা হচ্ছে যে অনেক প্রকল্প কিন্তু সত্যিকার অর্থে আমরা দীর্ঘদিন ধরেই বলছি, বিভিন্ন ভাবেই বলেছি যে এগুলোর এইসব প্রকল্পের অনেকগুলি প্রপার ফিজিবিলিটি স্টাডি হয়। অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের বড় অংশই ক্ষমতাচ্যুত হাসিনা সরকার নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে। এতে বাজারে অর্থের সরবরাহ বেড়েছে, কমেছে টাকার মান, বাড়ছে জিনিসপত্রের দাম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গত সরকারের ঋণের চাপ জাতির ঘাড়ে উল্লেখ করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, চীনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এবং অন্যান্য জিনিস এগুলো আমরা কন্টিনিউ করবো এবং তাদের যেরকম প্রজেক্ট আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব এবং তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট হোক, আর্থিক সাপোর্ট হোক, কন্টিনিউ করবে। এবং দে হ্যাভ অ্যাসিওরড আস, ইনফ্যাক্ট বলে যে আমরা যতটুকু করেছি তার থেকে বেশি করে আমরা আগ্রহ করবো। এবং চায়না এবং কানাডা বলছে যেটা করেছি আরো নতুন। সো এটাই মূল জিনিস। নিচ্ছি সংবাদ বিরতির পর্যায়ে থাকবে। হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে চাওয়া হবে গ্রেফতারি পরোয়ানা, দীপুমণি আরিফ খান জয় রিমান্ডে। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। এদিকে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানাকে আসামি করে কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন হয় 5ই আগস্ট। এর 8 দিন পর 13ই আগস্ট প্রথম তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরপর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও হত্যা মামলা দায়ের হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 2টি আবেদন করা হয়। মঙ্গলবার 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী। তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী, বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং তৎকালীন পুলিশের প্রধান ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মুন্তাসির মামুন সহ বেশ কয়েকজনকে আসামি করে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি, যেখানে 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি। মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে গণহত্যা ও হত্যার মতো এখন পর্যন্ত 3টি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে। দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক নিয়োগ দেবে সরকার। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। এদিকে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক সোহেল রানা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার সিএমএম কোর্টে মামলা করা হয়। রাজধানীতে কাজী নজরুল কলেজের ছাত্র গুলিতে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে মামলা সূত্রাপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে ফল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি তার বোন ও পুত্রকন্যাকে আসামি করে মামলার আবেদন হয়েছে ঢাকার আদালতে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণির 4 দিন ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন মঙ্গলবার এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। এর কয়েক ঘন্টা পর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মোহাম্মদপুর থানার মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের পর দীপুমণি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। তবে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানির অন্তে গুণাগুণের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য এই আসামিদেরকে আরও অধিক জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকর্মী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং 1 নম্বর আসামি দীপুমণি মহিলা হওয়ার কারণে তাকে 4 দিন রিমান্ড দেওয়া হয় এবং আরিফুর রহমান জয় তাকে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে দীপুমণি ও আরিফ খান জয়ের বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনের মুখে মেনে নেওয়া হলো দাবি, এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল। মুনিয়া হত্যা মামলা প্রত্যাহারে 100 কোটি টাকা ঘুষের প্রস্তাব আনভীরের, বিচার চাইলেন স্বজনরা। হাসিনা সরকারের ঋণের চাপে জর্জরিত বাংলাদেশ, চাপ সামলানোর চেষ্টায় অন্তর্বর্তী সরকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।